প্রেমের ধূলিঝড় তৃতীয় পর্ব। ফিজা সিদ্দিকী। সকালের প্রথম রোদের কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় তুর্জয়ের। আলতো চোখ খুলে সামনে তাকাতেই গত রাতে একের পর এক ঘটে যাওয়া ঘটনা ভেসে ওঠে তার দৃশ্যপটে। চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস টেনে নেয় নিজের মধ্যে। অতঃপর নিজের সাথেই বেশ খানিকটা সময় নিয়ে দ্বন্দ্ব চালিয়ে অবশেষে নন্দিতাকে বুকের ওপর থেকে সরিয়ে উঠে চলে যায় সে। রাতের ঘটনার জন্য আফসোস নেই তার মাঝে, তবে নন্দিতার অনুমতি ছিল না ভেবে অনুশোচনা কাজ করে। বৃষ্টিস্নাত শীতল বাতাসের স্পর্শে বেশ বেলা করেই ঘুম ভাঙে নন্দিতার। শীতল বাতাসের দাপটে গায়ের চাদরটা আরও খানিকটা জড়িয়ে ঘুমোতে গিয়ে শুনতে পায় তুর্জয়ের মৃদু কণ্ঠস্বর। শিকদারদের কেসটা আমার জিম্মায় আছে। সিক্রেটলি এটার ইনভেস্টিগেশন করছে পুলিশ। দেশের একজন নামকরা নেতা বিষয়ে এই ধরনের অ্যালিগেশন আনা খুব সহজ কিছু নয়। মেয়েটার জীবনে ঝুঁকি হতে পারে, তাই তাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে সুরক্ষার খাতিরে। আপনি চিন্তা করবেন না, শিকদারদের এই কালো অতীত আমার হাতেই শেষ হবে। কেসের প্রতিটা শুনানির দিন প্রেস মিডিয়া ভিড় জমাবে, আপনি শুধু নিজেকে সুরক্ষায় রাখবেন। শিকদারদের নাম শোনামাত্র আচমকা মৃদু কেঁপে উঠল নন্দিতা। মানসপটে ভেসে উঠল এক নৃশংস হত্যার দৃশ্য। ভয়ে খিচে বন্ধ করে ফেলল তার চোখ। শরীর এখনো মৃদু কাঁপছে, হ্যাঁ, ঘেমে যাচ্ছে অনবরত। তুর্জয় রেডি হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলছিল কারোর সাথে। অতঃপর খাওয়া শেষ করে বেরিয়ে গেল সে কাজের উদ্দেশ্যে। কোটটা নেওয়ার বাহানায় রুমে ঢুকে এক পলক নন্দিতার দিকে তাকাতে অবশ্য ভুলল না সে। উল্টো পাশ ফিরে শুয়ে থাকা, বুক পর্যন্ত চাদরে ঢাকা তার স্ত্রীকে দেখে আজ প্রথমবারের মতো ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। পরপরই দরজা লক করে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। তুর্জয় চলে গেছে বুঝতে পেরে চোখ খুলে তাকায় নন্দিতা। বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিতেই চোখে পড়ে আজকের তারিখের দিকে। আজ থেকে আর মাত্র 1 মাস সময় আছে তার কাছে। পরপরই কিছু একটা ভেবে হাসি চওড়া হয় তার। পুরো ঘরের কোনায় কোনায় তাকিয়ে খোঁজার চেষ্টা করে ঠিক কোথায় হিডেন ক্যামেরা লাগানো থাকতে পারে। শিকদাররা যে তাদের গোটা ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই নন্দিতার। পরপরই মনে পড়ল তাদের কেসের ডেট এগিয়ে আসছে, তার মানে এই কেসের ব্যাপারে টুকটাক আলোচনা তুর্জয়কে করতে হবে বিভিন্ন কল মারফত। আর ঠিক এই কারণেই তুর্জয়ের প্রতিটা কথা কাজের ওপর নজর রাখছে তারা, যাতে কেসের ব্যাপারে প্রতিটা তথ্য আগে থেকেই জেনে যায় তারা। এতে তাদের এই কেস জিততে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় নন্দিতা। বাড়ির পাশের একটা ক্যাফেতে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি অর্ডার করে চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে পার্স থেকে একটা সিম বের করে ফোনে সেট করে। সিমটা অনেক পুরনো, বন্ধুদের সাথে একবার প্র্যাঙ্ক করার জন্য এই চিন্তা নিয়েই কিনেছিল সে। অচেনা নম্বর থেকে ফোন করে সবাইকে যেভাবে ভয় দেখিয়েছিল, আজও সেই সোনালি দিনগুলোর স্মৃতি মানসপটে ভেসে উঠলে ঝংকার দিয়ে হেসে ওঠে সে। বাড়ির সামনে বাগানে বসে চা খাচ্ছিলেন তুহিনা বেগম। এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা সশব্দে বেজে ওঠে। চায়ের কাপটা প্লেটের ওপর রেখে ফোনটা হাতে নিয়ে অপরিচিত নাম্বার দেখে বেশ খানিকটা হতাশ হন। গতকাল তাকে ফোন করেনি নন্দিতা। সারাদিনে অন্তত একবার হলেও মেয়েটা খোঁজ নেয় তার। এটা ওটা নানা গল্প করে ফোনের ওপাশ থেকেই ভীষণভাবে মাতিয়ে রাখে তাকে। কিন্তু কাল কি হলো কে জানে, তিনি নিজেও অভিমান করে ফোন দেননি আর। যদি আজও তার ফোন না পায় তবে নিজেই ফোন দিয়ে ভালো করে কথা শোনাবেন তাকে, ঠিক যেমনটা দজ্জাল শাশুড়িরা করে। কেটে যাওয়ার আগেই ফোনটা রিসিভ করে কানে ধরতেই ভেসে ওঠে নন্দিতার হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর। তুহিনা বেগমের রাগ যেন নিমেষেই পানি হয়ে গেল এই কণ্ঠস্বর শুনে। মেয়েটা তার কথার মায়ায় সহজেই কাবু করে ফেলতে পারে যে কাউকে। এত মিষ্টি ভাষী চঞ্চল মেয়ে তার জীবনে কমই দেখেছেন তিনি। একেবারে যাকে বলে নিখাত সোনা। তার ছেলেটা কবে যে
এর কদর বুঝবে কে জানে। আম্মা, রাগ করে আছো জানি, এখন ঝটফট তোমার ছেলেকে বলো তো তোমার কাছে নিয়ে যেতে। কতদিন দেখি না তোমাদের, সামনে গিয়ে একেবারে রাগ ভাঙাবো তোমাদের। তুহিনা বেগম আলতো হেসে মস্করা করে বলে ওঠেন, আমার ছেলে তোর কেউ হয় না বুঝি? তোর জামাইকে তুই বল, আমি কেন বলতে যাব? তোমার ছেলে তো খাড়ুস, নিরামিষ বেটা, কথা বলতে তো জানে না, যেটুকু মুখ খোলে শুধু ঝগড়াই করতে খোলে। জন্মের সময় তার মুখে মধুর বদলে তিতা করেলা দিয়েছিলে নাকি? নন্দিতার এমন কথা শুনে হো হো করে হেসে ওঠেন তুহিনা বেগম। হাসতে হাসতে খানিকটা কাশি উঠে যায় তার। তা শোনা মাত্র নন্দিতা চিন্তিত সুরে বলে ওঠে, তুমি ওষুধ ঠিকমতো খাও না তাই না? ডাক্তারের কাছে গিয়েছিলে? আগের সপ্তাহে ডেট ছিল তো। তুহিনা বেগম জিভে আলতো কামড় দিয়ে কথা ঘোরাতে গিয়ে বলেন, আমার ছেলে আগে ছিল, এখন তোর জামাই। নিজে রিটায়ার নিয়ে আমার মতো নিষ্পাপ বাচ্চা মেয়ের ওপর তোমার ওই গাধা ছেলেটাকে চাপিয়ে দিচ্ছ। এসব কিন্তু একদম ঠিক না শাশুড়ি আম্মা। দজ্জাল শাশুড়ির মতো ছেলের ভাগ নিয়ে টানাটানি না করলে এই শাশুড়ি বয়কট। এই বুড়িকে এইভাবে বয়কট করো না বৌমা। একটা নাতি নাতনির মুখ দেখলে অবশ্যই এই সব বয়কট মেনে নেওয়া যায়। তুমি আগে দজ্জাল শাশুড়ি হওয়ার ট্রেনিং নাও ইউটিউব থেকে, যেভাবে আমি জামাইয়ের আদর পাওয়ার ট্রেনিং নেই রোজ। এরপর নাতি নাতনির কথা না হয় তোমার ছেলেকেই বলো, এই সব তো তার হাতে। নন্দিতার বোকা বোকা কথায় তুহিনা বেগম ঝট করে ফোন কেটে দেন। অতঃপর শব্দ করে হাসতে হাসতে বলেন, পাগলের প্রলাপ সহ্য করে সংসার টিকিয়ে রাখার ক্ষমতা হোক আমার ছেলেটার। গধূলি আকাশে সূর্যাস্ত নেমে আসার মতো করে দপ করে অন্ধকার নেমে এলো নন্দিতা সুশ্রী মুখের আদলে। কিছুক্ষণ আগেই কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে তার নামে। উপরে বড় বড় অক্ষরে লেখা সামথিং স্পেশাল। প্রেরকের নাম দেখা মাত্রই এতক্ষণের হাসি খুশি চেহারা বদলে সেখানে স্থান পেয়েছে ভয়াতুর এক অসহায় রূপ। তুর্যের ফেরার সময় হয়েছে, যে কোনো মুহূর্তে সে এসে যেতে পারে। তাই আর সময় অপচয় না করে ব্যস্ত হাতে প্যাকেটটা ওপেন করলো নন্দিতা। উৎকণ্ঠায় তার শরীর মৃদু কাঁপছে যেন, হাতে বল পাচ্ছে না। তবুও নিজের জেদি সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুরো প্যাকেটটা খুলল সে। ছোট একটা কাঁচের বোতলে খানিকটা ব্লাড প্রিজার্ভ করা, সাথে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, বেশ কয়েকটা মেডিসিনের প্যাকেট। প্যাকেটে রাখা জিনিসপত্রের আগা মাথা কিছু বোঝার চেষ্টা করার আগেই পাশে রাখা ফোনটা বেজে ওঠে শব্দ করে। নন্দিতা জানে এই অসময়ে কে তাকে ফোন করতে পারে। তাই লম্বা একটা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল সে। কোনো রূপ ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলো, পার্সেলের মধ্যে এগুলো কি? ফুল কই? আপনার তো আমাকে তাজা ফুল পাঠানোর কথা ছিল, এগুলো কি? আমি তোমার ফুল পাঠানোর প্রেমিক না, আইনত বিয়ে করা স্বামী। বাড়ি ফিরছিলাম, কিছু লাগবে কি না জানতে ফোন দিয়েছিলাম। এখন তো দেখছি আমার গোপনে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার মানুষ আছে। আমার জিনিসের আর প্রয়োজন নেই সম্ভবত। নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই খট করে ফোন কেটে দেয় দুর্জয়। অতঃপর এক পলক তাকায় ড্রাইভিং সিটের পাশের সিটের ওপর রাখা একগুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধা মালার দিকে। অকারণেই আজ ফুলের দোকানের সামনে দাঁড়াতে মন চাইছিল তার, আর সেই ইচ্ছেকে খানিকটা প্রশ্রয় দিতে ফুলের দোকানে গিয়েছিল সে। চোখের সামনে ঝুলতে থাকা রজনীগন্ধা আর গোলাপের মিশেলে বানানো হাতের মালা দেখে নন্দিতার ফর্সা চিকন হাতের কথা মস্তিষ্কে হানা দেয় তার। কোনোরূপ ভাবনা ছাড়াই একজোড়া হাতের মালা প্যাক করতে বলে দোকানদারকে। দোকানদার তাকে বাড়তি হিসেবে একটা গোলাপও দেয়। দুর্জয় বারণ করলে তিনি হাসি হাসি মুখ করে বলেন, বাড়তি কোনো টাকা লাগবে না সাহেব, গোলাপ পেলে মাইয়া মানুষ মেলা খুশি হইয়া যায়, আর মাইয়া মানুষ খুশি থাকলে পুরো সংসার খুশি থাকে। মাঝে মধ্যে শুধু একখানা গোলাপ নিয়ে গিয়া দেখবেন সাহেব, স্বর্ণের হাসি পাওয়া যায়, লাহন খুশি হইবে যাবে তারা। দোকানদারের কথার পিঠে দ্বিরুক্তি করেনি
আর তুর্জয়। হয়তো মনে মনে সেও নন্দিতার মুখের নির্মল হাসিটুকু, প্রাণ খোলা হাসিটুকু দেখতে চায়। আজকাল মাঝে মধ্যেই তার অসভ্য রকমের এক অসুখ ধরে। মাঝরাতে ঘুম ভাঙলেই পাশে শুয়ে থাকা নন্দিতাকে বুকে টেনে নিতে মন চায়। আবার কখনো কখনো তার গোল গোল ঠোঁট দুটো নিজের আয়ত্তে এনে আশ্লেষে শুষে নিতে মন চায়। আরও এক অসভ্য ইচ্ছা উকি দেয় তার মাঝে। সেটা হলো সেদিন রাতের মতো আরও অনেকগুলো রাত সে চায়। দুটো শীতল শরীরের মাপ ঝোপ করে একে অন্যকে উষ্ণতায় বিলিয়ে দেওয়ার মতো রাত। একে অন্যতে ডুবে অন্য এক সুখের সাগরে ভেসে যাওয়ার মতো রাত। সুখের আমোদের আহ্লাদে তাকে খুব করে কাছে পাওয়ার মতো রাত। ফুলগুলো গাড়িতে রেখে আচমকা ফোন লাগায় সে নন্দিতাকে। কোনো কথা নেই, নির্দিষ্ট কিছু বলার নেই, তবুও নির্বোধ মনের চাহিদা পূরণের খোরাক জোগাতে ফোন লাগায় সে। রিং হওয়ার সাথে সাথে অবশ্য যথেষ্ট অস্বস্তিতে ভুগছিল সে। কেটে দিতে চেয়েও কেটে দিতে পারেনি, কেটে দেওয়ার কারণ খুঁজে না পেয়ে। কিন্তু এখন তার মনে হচ্ছে তার জীবনে সবচেয়ে বড় ভুলটা আজ সে করেছে। ফোন করাটা উচিত হয়নি একদমই। যদি না ফোন দিত তবে এমন এক ঘটনা, এমন এক সত্যের মুখোমুখি অন্তত তাকে হতে হতো না। মন জিনিসটা আসলেই বেইমান। তার চাওয়া পাওয়াগুলো অযাচিত। এর চেয়ে তার মস্তিষ্ক ঢের ভালো। অন্তত এ পর্যায়ে এমন অস্বস্তিতে ডোবায়নি তাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে অস্বস্তির এক সূচলো কাঁটা নিয়ে বাকিটা পথ পাড়ি দিল সে। মনের মাঝে চলতে থাকলো এক ঝাঁক প্রশ্নের হুড়োহুড়ি খেলা, যার কোনোটার উত্তর তার কাছে নেই। নন্দিতার কাছে সে উত্তর চাইবেও না। যেটুকু কাছে এসেছিল, অনুভূতির ঢেউয়ে নিজেকে এড়িয়ে দিয়েছিল, সেইটুকু পিছিয়ে যাবে শুধু। আজ সে উপলব্ধি করল, সব ঢেউয়ে শরীর এড়িয়ে দিতে নেই। কিছু ঢেউ সমুদ্রকে গভীর থেকে নাড়িয়ে দেওয়ার মতো হয়। কিছু ঢেউয়ের আর এক নাম সাইক্লোন। লণ্ডভণ্ড তোলপাড় ছিন্ন ভিন্ন করা যার তথাকথিত স্বভাব। নন্দিতার সদা হাস্যোজ্জ্বল মুখে আঁধারি ছায়া আরও গাঢ় হলো যেন। আমাবস্যার চেয়েও ঘোর আমাবস্যা বলে যদি কিছু থাকে, আজ নন্দিতার মন আকাশে তার বিচরণ। এই অসময়ে তুর্জয়ের ফোনটা আসা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। অন্য সময় হলে বেজায় খুশি হতো সে, কিন্তু আজ বেখেয়ালে ঘটে যাওয়া অঘটনের একটু একটু করে সাজানো গোছানো ঘরটা সমুদ্রের নোনা বাতাসের দাপটে তাসের ঘরের মতো ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখতে পাচ্ছে সে। তুর্জয়ের মাঝে এই সূক্ষ্ম পরিবর্তনটুকু সে ইদানিং লক্ষ্য করেছে, কিন্তু আজ যখন তা প্রগাঢ় রূপে ধরা দেওয়ার সময় এলো, এমনটা না হলে কি হতো না? সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে ওপরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে উঠল, তোমার থেকে যাওয়া দরকার ছিল মা। শুধুই কি অভিযোগ? অভিমানের দোসরে সিক্ত বটে। এ অভিযোগ সৃষ্টিকর্তার ওপর, এ অভিযোগ তাকে নিঃস্ব করার, অচেনা জগতে আচমকা তাকে একেবারে অপরিচিত মানুষদের মাঝে একা ছেড়ে দেওয়ার। এ অভিযোগ তার মায়ের শীতল কোলে অভাববোধের। আকাশ চিরে গগনবিদারী বিদ্যুৎ সহিত নেমে আসা বৃষ্টির কণার ন্যায় ঝুপ করে কয়েক ফোঁটা বর্ষণ তখন নন্দিতার কোলেও গড়ল। বুকটা ভার হলো অসম্ভব রকম। চেনা ঘর, চেনা সংসার হুট করেই অচেনা লাগলো। বেদনার্ত মন শূন্য তাকিয়ে মনে মনে ভাবল, এই ভুল বোঝাবুঝি মেটাতে পারবো তো? বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তুর্জয়ের খুলে রাখা সাদা টি শার্ট, কালো কোট, দুমড়ে মুচড়ে যাওয়া টাই। ঘরে ঢোকা মাত্র নন্দিতা এক পলক সেগুলোর দিকে তাকালো, অতঃপর ঠোঁটের কোণে ফিচেল হাসি টেনে বিড়বিড়িয়ে বলল, এতটুকু রাগের কারণ যদি আমি হই, নট ব্যাড। বিছানা থেকে একে একে সব উঠিয়ে ওয়াশিং ব্যাগে রাখল নন্দিতা। এরপর এলোমেলো হয়ে যাওয়া বিছানার চাদর পরিষ্কার করে
টান টান করে দিতে গিয়ে আচমকা তার নজর পড়ল বেড সাইডের টেবিলের ওপর। বেশ কিছুক্ষণ ধরেই টাটকা ফুলের ঘ্রাণ তার নাকে এসে বাড়ি দিচ্ছিল, কিন্তু ব্যাপারটাকে সেভাবে আমলে নেয়নি সে। অথচ টেবিলে একদম সামনেই রাখা ধবধবে সাদা 2 রজনীগন্ধার মালা, যার সৌন্দর্যকে ত্বরান্বিত করতে মাঝে চুপটি করে বসে আছে একটা লাল টকটকে গোলাপ। মালা দুটো হাতে উঠিয়ে অশ্রুসিক্ত চোখে পলকহীন তাকিয়ে রইল সে, যেন চোখের পাতা ফেললেই হারিয়ে যাবে, ভেসে যাবে সব উচ্ছ্বাসিত ঢেউয়ের সাথে, থেকে যাবে এক স্মৃতি অকিল স্বপ্নের ন্যায়। হাত দুটো নাকের কাছে এগিয়ে এনে চোখ বুঝল সে। আবেশে উন্মাদনায় লম্বা একটা শ্বাস টেনে নিল। 1 বার 2 বার করে বারবার শ্বাস টানল সে, যেন এর ফুলের সবটুকু শুদ্ধ ঘ্রাণ সে নিজের মাঝে টেনে নিতে চায়। শুধুই কি ফুল তার পছন্দর বলে, নাকি প্রিয় মানুষের হাতে করে এসেছে বলে? তার এত আহ্লাদ, এত আদর, এত রূপ, এত যত্ন, ফুলগুলোও কি খানিকটা ঈর্ষান্বিত হলো তাদের রূপ ঘ্রাণের চেয়ে অন্য কেউ বেশি গুরুত্ব পাচ্ছে বলে? টেবিলে পড়ে থাকা অযত্নে গোলাপখানা ততক্ষণে অভিমানে ক্ষিপ্ত হয়ে মূর্ছা যেতে বসেছে, অথচ সে হুঁশ নন্দিতার নেই। শেষবারের মতো প্রিয়তমের বাছাই করে আনা অমূল্য অসামান্য পৃথিবীর সবচেয়ে সুশ্রী ফুলগুলোর মাঝে নাক ডুবিয়ে অশ্লেষে মোহাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে, তারা সবচেয়ে সুন্দর, কারণ তারা আপনার ছোঁয়ায় সিক্ত। আর বড্ড কম দিন। তোমার উড়তে থাকা ডানা যে কেটে ফেলার ব্যবস্থা আমি করে ফেলেছি অ্যাডভোকেট দুর্জয় আহসান, তাও আবার কিনা তোমারই ঘরের লোক দিয়ে। কথাটুকু শেষ করে বিলাসবহুল এক হুঁকোতে সুকটান দেয় অজ্ঞাত সেই লোক। অতঃপর সাথে সাথেই উল্লাসে উচ্চস্বরে হেসে ওঠে সে, যে হাসির ঝংকারে কেঁপে ওঠে বিলাসবহুল ঘরের প্রতিটা দেয়াল, প্রতিটা ইট পাথর। গগনবিদারী এক চিৎকার দিয়ে যেন তারা বলে ওঠে, মুক্তি দাও আমাদের এবার, এই নৃশংসতার সাক্ষী আমরা মুক্তি চাই। 4 দেওয়ালের মাঝে লুকায়িত সব গোপন কুকাজ ফাঁস করে দিতে চাই প্রকাশ্যে। তোমার ভালো মানুষের মুখোশটুকু টেনে হিচড়ে নামিয়ে দিতে চাই। ওয়াশরুম থেকে বের হয়ে নন্দিতাকে হাসি মুখে ফুলগুলো নিয়ে মেতে থাকতে দেখে ঠোঁটের কোণে চওড়া হয় দুর্জয়ের হাসি, কিন্তু বরাবরের মতোই মনের কথাটুকু মুখে না এনে গাম্ভীর্য ভরিয়ে রাখল মুখটা। ওয়াশরুম থেকে বেরিয়ে এমনভাবে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো যেন সে ছাড়া অন্য কারোর উপস্থিতি এই ঘরে নেই। নন্দিতাকে একেবারে অগ্রাহ্য করে এবার কাবার্ড থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেডের একপাশে বসে পড়ল সে। নন্দিতা আর চোখে দুর্জয়ের প্রতিটা গতিবিধি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে হাসল। গভীর মুখ করে বসে দরকারি কিছু ফাইল বেশ মনোযোগ দিয়েই ঘাঁটাঘাঁটি করছিল দুর্জয়। এমন সময় একজোড়া হাত এগিয়ে আসে তার মুখের সামনে। ফাইল আর তার চোখের মাঝে দেওয়াল হয়। এরপর চিকন হাতে পরা লাল রঙা কাঁচের চুড়িগুলো শব্দ করে বেজে ওঠে। খুব অল্প পরিমাণে কয়েকটা চুড়ি তার হাতে, একে অন্যের সাথে সংঘর্ষের ঝংকারী নৃত্যে মেতে উঠেছে। তার সবটুকু ধ্যান জ্ঞান নিজের দিকে আকর্ষণ করার এ যেন এক অনন্য পন্থা। দুর্জয় মুখ তুলে কড়া চোখে নন্দিতার দিকে তাকায়। নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে আদুরি ভঙ্গিতে বলে, পরিয়ে দাও। এই প্রথম নন্দিতার মুখে তুমি ডাক শুনে লাজুক হাসতে মন চাইল দুর্জয়ের, কিন্তু পরিস্থিতি পুরোপুরি তার বিপক্ষে। এত সব ঘটনার পর এই সামান্য কিছু তার উপর প্রভাব ফেলতে পারবে না। তাই আগের চেয়েও নিষ্ঠুর চোখে সে চেয়ে রইল নন্দিতার দিকে। নন্দিতা বোধহয় ভয় পাবে খানিকটা, কিংবা ভড়কে গিয়ে গুটি গুটি পায়ে দূরে সরে যাবে। এমন এক মনোবাসনা নিয়ে বসে থাকা দুর্জয়ের জল্পনা কল্পনায় পুরোপুরি গরম পানি ঢেলে দেওয়ার মতো করে নন্দিতা হো হো করে হাসতে শুরু করে।
কোনো রকম হাসি চেপে বলে ওঠে, আমার কি এখন একটু ভয় পাওয়া উচিত? দুর্জয় নিরুত্তর, এখনও ঠায় তাকিয়ে নন্দিতার দিকে। নন্দিতা এবার আগের চেয়েও হাস্য কৌতুক মনে দুই পাটি দাঁত বের করে বলে ওঠে, কিন্তু আমার ভয় আসছে না, অভিনয় করি ভয় পাওয়ার? চোখের সামনে থেকে দূর হও। চিবিয়ে চিবিয়ে দুর্জয়ের বলা কথাটুকু শুনে আচমকা হাসি থেমে গেল নন্দিতার। হাস্যোজ্জ্বল মুখের আদলে আচমকাই বেশ গভীর চিন্তা ভিড় জমিয়েছে। এমন একটা ভান করে চিন্তিত সুরে দুর্জয়ের দিকে খানিকটা এগিয়ে যেতে যেতে বলল, তোমার কি দাঁতে ব্যথা করছে? দেখি দেখি, দাঁতে পোকা হয়েছে নাকি? করো তো, ভালো করে দাঁত ব্রাশ না করলে এমনই হবে। কাল থেকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে আমার কাছে আসবে, ভালো করে ব্রাশ করিয়ে দেব। নন্দিতা ননস্টপ বকবক শুনে বিরক্ত হয়ে যায় দুর্জয়। হাতের ফাইলটা শব্দ করে ফেলে উঠে দাঁড়ায় সে। খানিকটা তেড়ে এসে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে বলেছি আমার দাঁতে ব্যথা করছে? নন্দিতা ভ্রু কুঁচকে ইনোসেন্ট ভাব ধরে দুর্জয়ের দিকে আঙুল তাক করে বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে, তুমিই তো চিবিয়ে চিবিয়ে কথা বলছিলে। তুমি জানো দুটো কারণে মানুষ চিবিয়ে চিবিয়ে কথা বলে, হয় তার দাঁতে ব্যথা করছে, আর নয় তার যে দাঁত নেই এটা লুকোতে। তুমি কোনটা? আমি তোমায় চিবিয়ে খাবো বলে আগে থেকে দাঁত দুটো পাটি ধার দিচ্ছিলাম। একে অপরের সাথে ঘষাঘষি করলে ধার বাড়ে বলে, এটা জানো না? দুর্জয় অন্যদিকে ফিরে বিরক্তিমাখা কণ্ঠে কথাটুকু বললেও আচমকা চোখ বড় বড় করে তার দিকে তাকায় নন্দিতা। কৌতুক ভরা কণ্ঠে বলে ওঠে, কোথা থেকে খাওয়া আগে শুরু করবে, ঠোঁট, গলা নাকি? স্টপ! দুর্জয় দুই হাতে মাথা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে। নন্দিতার মধ্যে এবারও চুপ থাকার লক্ষণ খুব একটা দেখা গেল না। সে আগের মতোই বকবক করতে করতে বলা শুরু করলো, আপনার ওই সিগারেট পোড়া কালো কালো ঠোঁটে এমনিতেও আমার পছন্দ না, রিপ্লেসমেন্ট দরকার। আচমকা দুর্জয় নন্দিতার হাত ধরে এক টান দিয়ে তাকে ফেলে দেয় বিছানায়। আকস্মিক আক্রমণে হতভম্ব নন্দিতা মুখ এবার আপনা আপনি থেমে যায়। আচমকা ধাক্কায় কোমরে ব্যথাও পায় খানিকটা, কিন্তু এই মুহূর্তে তার হুঁশ নেই সেসবের প্রতি। দৃষ্টি তার চঞ্চল, শরীর জুড়ে মৃদু কাঁপুনির পৈশাচিক খেলা। হৃদস্পন্দনে থেমে থেমে বিট করছে। আবার মাঝে মাঝে দুই ঠোঁটের মাঝে সামান্য ফাঁক সৃষ্টি করে হাঁ করে শ্বাস নিচ্ছে সে। শরীরের রক্তের তাপমাত্রা কমতে শুরু করেছে আচমকা। উষ্ণ রক্তের স্রোত শীতল শিহরণে ডুবিয়ে দিচ্ছে শরীরকে। নন্দিতা থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে। তার নিঃশ্বাসের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুর্জয়ের পুরুষালী নিঃশ্বাস। খুব কাছ থেকে ভেসে আসা পুরুষালী শরীরের গন্ধ কেমন যেন নেশা ধরানো, ঝিম ধরে যাচ্ছে। নন্দিতাকে অবাক করে দিয়ে আচমকা দুর্জয় তার পুরো সিগারেট পোড়া কালচে ঠোঁটটা ডুবিয়ে দিল নরম দুই ঠোঁটের ভাঁজে। নন্দিতার পুরো শরীর অবশ হয়ে গেল যেন কিছুক্ষণের মধ্যেই। শক্ত পুরুষালী হাত দ্বারা আবদ্ধ তার নরম হাত ক্রমশ পৃষ্ঠ হচ্ছে, ঠিক যেমন করে পৃষ্ঠ হয়ে চলেছে অধর। উষ্ণ চুমুর আবেশ থেকে মুক্ত হয়েছে নন্দিতা বেশ কিছুক্ষণ হলো, অথচ ওই তুখোড় নেশালো দৃষ্টি মেলানোর সাহস করে উঠতে পারছে না বলে এখনো বন্ধ করে রেখেছে চোখ। অথচ পুরো সময়টাকে সদ্ব্যবহার করার সুযোগ হাতছাড়া করল না দুর্জয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নন্দিতার দৈহিক সৌন্দর্য, ঘন পাপড়ি, সরু নাক থেকে শুরু করে গলার পাশে ছোট্ট তিল, কোনোটাই বাদ পড়ল না আর। আচমকা দুর্জয় নন্দিতার কানের কাছে এগিয়ে যায়, নিভু নিভু কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, কালো ঠোঁট হোক আর কালো কলিজা, এটার কোনো রিপ্লেসমেন্ট হবে না। প্রয়োজনে তোমার নরম ঠোঁট দিয়ে রোজ একটু একটু করে কালো শুষে নিয়ে এটাকে সুন্দর করে তুলতে পারো। নন্দিতার বাড়তে থাকা নিঃশ্বাসের গতিবিধি আরও খানিকটা বাড়িয়ে দিতে আচমকা দুর্জয় মুখ ডোপায় নন্দিতার গলার পাশের তিলে। দুই পাটির দাঁতে
সবটুকু শক্তি দিয়ে জোরে কামড় দেয় সেখানে। নন্দিতা ব্যথায় ছটফট করতে করতেও ও মাগো বলে চিৎকার দিয়ে উঠলে গলা থেকে মুখ তুলে আগের মতোই নন্দিতার কানের কাছে মুখ নিয়ে নিভু নিভু কণ্ঠে বলে ওঠে, এভাবে চিৎকার করো না, পাশের ফ্ল্যাটের লোকজন অন্য কিছু ভাববে। কি ভাববে? ছল ছল চোখে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে নন্দিতা, ভাববে বউকে আমি দিনের বেলাও ছাড় দিই না। মৃদুমন্দ বাতাসের সাথে উঠতে থাকা পর্দার গা ঘেঁষে মেঝেতে লুটোপুটি খাওয়া দিনের শেষ বেলার মতো করে আচমকা নন্দিতার ফোনের স্ক্রিনে আলো জ্বলে ওঠে। ছোট্ট একটা বার্তা ঢুকলো, মৃদু কম্পন ঘটিয়ে, বেশ গুছিয়ে লেখা, প্ল্যান চেঞ্জ, ড্রাগ নয়, সরাসরি এডস ইনজেক্ট করতে হবে। কাজটা করার জন্য মাত্র 1 সপ্তাহ পাবে। অ্যান্ড ইয়োর টাইম স্টার্ট নাও। বেলা ঠিক 12টার সময় কলিং বেল বেজে উঠল। নন্দিতা তখন আলুথালু হয়ে রান্নায় ব্যস্ত। আজ প্রথমবারের মতো তুর্জয়ের জন্য ঝাল ঝাল করে কয়েক পদের ভর্তা বানাচ্ছে সে, সাথে একদম পাতলা ডাল। তুহিনা বেগমের কাছে শুনেছে ছোটবেলা এই খাবারের প্রতি ছিল তার দুর্বলতা। একবার পাশের বাড়ির এক মহিলা ঝাল ঝাল ঢ্যাঁড়সের ভর্তা খাওয়ার লোভ দেখিয়ে 5 তলা অবধি ভারী ভারী জিনিসপত্র বয়ে নিয়েছিল তাকে দিয়ে। ওইটুকু বয়সে বেশ ওজনের জিনিস নিয়ে টানা 1 ঘন্টা ওঠানামা করায় পা ফুলে পরের দিন জ্বর অবধি এসে গিয়েছিল। তুর্জয়ের এইসব ছেলে মানুষই নানা গল্প সে শুনেছে তুহিনা বেগমের কাছ থেকে। গল্প শুনতে শুনতে মাঝে মাঝে অবাক হওয়ার কণ্ঠে নন্দিতা বলে ওঠে, আম্মা, তোমার ছেলে ছোটবেলায় বদলে যায়নি তো? হয়তো কেউ একই রকম দেখতে ছেলেকে তোমার ছেলের জায়গায় রেখে চলে গেছে আর তুমি বুঝতেই পারোনি। তুহিনা বেগমকে উচ্চস্বরে হাসতে দেখে নন্দিতা আবারও আগ্রহ নিয়ে বলে, আমি মুভিতে দেখেছি আম্মা, একই রকম দেখতে 7 জন থাকে দুনিয়ায়। ওই রকম কেউ মনে হয় তোমার ছেলের সাথে বদল হয়ে গেছে ছোটবেলায়। না হলে তোমার ছেলে এমন চোর হলো কেন? চোর? তুহিনা বেগম অবাক হওয়া কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, চোরের মতোই তো। কেমন চোখ ছোট ছোট করে আর চোখে তাকায়, ঠিক যেমনটা চোরেরা তাকায় চুরি করার ধান্দায়। নিজের ঘর থেকে আবার কি চুরি করতে চায় কে জানে। যা ওর নিজের হয়েও আলাদা, তাকে লুকিয়ে চুরিয়ে চুরি করতে চায়। সামনে থেকে তাকাতে লজ্জা পায় কি না? কথাটুকু শেষ করে হো হো করে শব্দ করে হেসে ওঠে তুহিনা বেগম। নন্দিতা আগা মাথা বুঝতে পারে না, ঠোঁট উল্টে তাকিয়ে থাকে শুধু। একের পর এক কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে তার। চুলার আঁচ কমিয়ে তোয়ালেতে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায় নন্দিতা। যাওয়ার আগে বসার ঘরে থাকা ঘড়ির দিকে তাকাতেই প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে নন্দিতার। এই সময়, এই কাজ, এই অনুভূতি সবটুকুই তার চেনা। তবুও কেন যেন প্রতিবারই হাঁসফাঁস করার মতো অবস্থা হয় তার। পা চলে না, মন চায় মাটি ফাঁকা হয়ে যাক আর সে এই সব ঝামেলা থেকে মুক্তি পাক। এই দোলাচাল, এই অস্বস্তি, এই অবিচার আর কত? সৃষ্টিকর্তাকে একবারও মুখ তুলে চাইবেন না তার দিকে? এত পরীক্ষা কেন নেয় তার? কলিং বেলের শব্দ ফুরিয়ে আবার দরজায় কড়াঘাতের শব্দ। প্রচণ্ড শব্দে কেউ যেন অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে দরজা। এমন চলতে থাকলে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে সময় নেবে না। অবশেষে মাটিও ফাঁক হলো না, আর তারও সব কিছু থেকে পালিয়ে যাওয়া হলো না। উপায়ান্ত না পেয়ে তপ্ত এক দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতির মুখোমুখি হতে দরজার নব ঘোরালো সে। কালো পোশাকে শরীর ঢাকা, মুখের প্রায় অধিকাংশই দাড়ির কবলে, ওপরের যেটুকু অংশ ফাঁকা তাতেও লম্বা একটা ক্যাপ দিয়ে ঢাকা। লোকটা যেন খুব কৌশলে নিজেকে আড়াল করার প্রস্তুতি নিয়েই এসেছে। আচমকা কেউ দেখলে ভাববে কোনো কুরিয়ার বয়, কিন্তু আদতে সে শিকদারের ভৃত্য। না, ঠিক ভৃত্য নয়, তাদের টুকরোতে পোষা কুত্তা, যাদের না আছে মন, না আছে মায়া, আর না আছে মানবতা। যেটুকু আছে সবটুকুই সর্বনাশা।
লাল লাল চোখে এক পলক নন্দিতার দিকে দৃষ্টি ফেলে হাতে থাকা বক্সটা এগিয়ে দিল সে। রোজকার মতো নন্দিতা সেই বক্সটা গ্রহণ করলে লোকটা পিছু ফিরে চলে গেল, ঠিক যেভাবে এসেছিল। কোনো বাক্য বিনিময় নয়, কোনো সৌহার্দ্যতা নয়, যেন একটা রোবট এসে তার মালিকের দেওয়া অনুমতি পালন করে গেল অক্ষরে অক্ষরে। বিগত কয়েকদিন ধরেই ঠিক এই সময় এমন এক পার্সেল আসে তার কাছে। প্রতিবারের মতো পার্সেল ওপেন করে সেই একই জিনিস পেল ভেতরে। একটা টেস্ট টিউবে খানিকটা ব্লাড স্যাম্পল, একটা ইঞ্জেকশন আর কিছু মেডিসিন। এগুলো উঠিয়ে নিয়ে বক্সটা ফেলে দিল সে, যেন এসব বিষয়ে কোনোভাবেই কিছু আঁচ না করতে পারে দুর্জয়। আলমারির একদম কোণার দিকে অব্যবহৃত জায়গায় দেখে গোপনে রেখে দিল জিনিসগুলোকে। অতঃপর হতাশ মুখে ফিরে আসতে গিয়ে কি মনে করে যেন আবারও তাকালো সেদিকে। বিগত দিনের সবগুলো ব্লাড স্যাম্পল সিরিঞ্জ রাখা সেখানে 2-1 মার্ক করে। আচমকা তার খেয়াল হলো আজই তার 1 সপ্তাহ পূরণের শেষ দিন। ব্যাপারটা মস্তিষ্কে হানা দিতেই কোটি কোটি রক্তকোষগুলো বৃদ্ধ ঘোষণা করল। বুকের ভেতরে জমাট বাঁধা রক্তস্রোত চলকে উঠল যেন। চিৎকার করে বলল, না, এই অকাজ তুই করতে পারিস না নন্দিতা। কি নিয়ে বাঁচবি তাহলে? ভালোবাসা ব্যতীত জীবন আর কোমায় শুয়ে থাকা পেশেন্ট দুটোই এক। কত কিছু বলতে চেয়েও বলতে পারে না, বোঝাতে চেয়েও বোঝানো হয় না। এই মানুষটাকে তুই ভালোবাসিস, সবটুকু দিয়ে ভালোবাসিস, যার শরীরে মশার কামড় পড়তে দিবি না বলে লোডশেডিংয়ের রাতে গোটা রাত নির্ঘুম কাটিয়ে দিস। সেই মানুষটার সাথে এমন নির্মম কাজ করতে গিয়ে বুক কাঁপবে না তোর? কলিজা ছিঁড়ে যাবে না? গলা ভেঙে কান্না পাবে না? শরীর অবশ হয়ে আসবে না? যদি তাই হয় তবে ছেড়ে দে, ছেড়ে দে এ শহর, প্রয়োজনে এ দেশ। পালিয়ে বেড়ালেও একসাথে বিশ্বাস, ভরসা, ভালোবাসা নিয়ে পালা। প্রিয় মানুষটার চোখে ঘৃণা দেখাচ্ছে মরণ ভালো। পারবি না ওই অবিশ্বাস করা চেহারার মন মেনে নিতে? পারবি তো সুস্থ মানুষটার ওই পরিণতি করে নিজেকে মাফ করতে? কি এমন হবে? মৃত্যু? এই দুর্বিষহ জীবনের চেয়ে মৃত্যু কি শ্রেয় নয়? নন্দিতা থপ করে মেঝেতে বসে পড়ল। কাঁপতে থাকা 2 হাঁটুর মাঝে মুখ গুজে রইল কিছুক্ষণ। অতঃপর শব্দ করে পাগলের মতো কেঁদে উঠল। শেষবার এমন কান্না সে বাবা মাকে খাটিয়ায় উঠে নিয়ে যাওয়ার দিন কেঁদেছিল। এরপর অনেকগুলো মাস হলো কান্না আসলেও কাঁদেনি কখনো। মন খারাপ হলেও হেসেছে, কষ্ট পেলেও হেসেছে, অভিমান হলেও হেসেছে, রাগ হলেও হাসি দিয়ে ভুলেছে। কারণ মা বলেছিল হাসির মাঝেই জীবনের সব সমস্যার সমাধান। আচমকা এলোমেলো পায়ে নন্দিতা এগিয়ে গেল আয়নার সামনে। চোখের জল, দৃষ্টি নুদ, কপালে বিন্দু বিন্দু ঘাম, সারা মুখ জুড়ে আতঙ্ক। আয়নার সামনে দাঁড়িয়ে 2 হাতের তালু দিয়ে নিজের ভেজা চোখ মুছে নিল সে হম্বিতম্বি করে। অতঃপর আয়নার দিকে তাকিয়ে আচানক হি হি করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে চোখ ছাপিয়ে জল গড়াচ্ছে তার। তবুও হাসি না থামিয়ে বারবার বাচ্চাদের মতো চোখ মুছছে সে, আর বিড়বিড়িয়ে বলছে, আমি তো হাসছি, দেখো মা, আমি অনেক হাসছি। তুমি তো বলেছিলে হাসলে সব সমস্যার সমাধান করা যায়। সব সমস্যার সমাধান নাকি এই মুখের হাসি? এটা দিয়ে সব কিছু জয় করা যায়, জীবনে জিতে যাওয়া যায়। এই দেখো আমি হাসছি তো, খুব করে হাসছি। তাও কেন আমার জীবনে এই সমস্যার সমাধান পাচ্ছি না? কেন আমি পাচ্ছি না এই চক্রান্ত থেকে নিজের মানুষটাকে বাঁচাতে? কেন পাচ্ছি না আমি সুন্দর একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে? তুমি মিথ্যুক, কিচ্ছু জানো না তুমি। তুমি আমাকে মিথ্যা বলেছ মা। হাসি দিয়ে কিচ্ছু করা যায় না। আমি হাসবো না, আর কখনো হাসবো না। নন্দিতার আহাজারি বন্ধ 4 দেওয়ালের মাঝে প্রতিধ্বনিত হতে থাকলো শুধু। কেউ জানল না,
কেউ শুনল না হাসতে জানা মেয়েটা কতটুকু কষ্ট বুকে পেতে নিয়েছে, কতটুকু ওজন তার বুকে চেপে বসেছে শিকড় গেথে। কেউ বুঝল না দুঃখ লুকাতে হাসতে জানা মেয়েটা আজ আর দুঃখ লুকাতে পারল না। নন্দিতা যখন আয়নার সামনে দাঁড়িয়ে বিলাপে মত্ত, ফোনের স্ক্রিনে জ্বলে উঠল সেই সময়। আতঙ্ক নামে সেভ করা একটা নম্বর থেকে গোটা গোটা অক্ষরে ভেসে আসলো এক বার্তা, সময় ফুরালে জীবনও ফুরাবে। আজ রাত ঠিক 12টা পর্যন্ত সময়। মেডিসিনের প্যাকেট থেকে প্রথম মেডিসিনটা খাওয়ালে ঘুমে ঢলে পড়বে। এরপরই ইঞ্জেকশনের মাধ্যমে ব্লাড প্রবেশ করাতে হবে শরীরে। ব্যথা যাতে না করে তাই ঘুমের মধ্যেই দ্বিতীয় ওষুধটা খাওয়াতে হবে। ঠিক 1 সপ্তাহ পরে অ্যাডভোকেট দুর্জয় এহসানের শরীর থেকে ব্লাড কালেক্ট করার জন্য লোক পাঠানো হবে। রিপোর্টে যদি HIV পজিটিভ না আসে তাহলে বাকিটা আপনি ভালোই জানেন। সময় মনে আছে তো? ঠিক রাত 12টা। চলবে।